বিয়ে করবে না বিধায় বাসা থেকে পালিয়ে আসা ছিলের সেই বিয়েটা হয়েই গেল, তা ও কিছুমতে নিচের থেকে 10 বছরের বড় একজনের সাথে। মাথায় ব্যান্ডেজ নিয়ে হাঁটুতে মুখ গুজে জড়সড় হয়ে বসে আছে ঝিল। আর তার থেকে ঠিক গুনে গুনে 3 ফুট দূরত্বে চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে অভিনব। কি থেকে কি হয়ে গেল? গ্রামের মানুষের চিন্তা ভাবনা এতটা বিকৃত হবে তা জানা ছিল না ওর। কয়েক ঘন্টা আগের ঘটনা। ইউএসএ থেকে ট্রাভেলিংয়ের জন্য বিডিতে এসেছে অভিনব। তবে আরও একটা বিশেষ উদ্দেশ্য আছে। কুমিল্লা রোড দিয়ে কার ড্রাইভ করছিল ও। আচমকা একটি মেয়ে গাড়ির সামনে এসে হুমড়ি খেয়ে পড়ে। অভিনব ঠিক সময়ে ব্রেক কষেছিল বলে বেঁচে যায় ঝিল। তবে ঝিলের কাছে এসে কিছু বলার পূর্বেই আধো আধো চোখে জ্ঞান হারায়। অভিনব পানির ছিটে দিলেও পুরোপুরি জ্ঞান ফেরে না মেয়েটির। চারপাশটা জঙ্গলে ঘেরা, দূর দূরান্তে শুধুই গাছ আর গাছ। অভিনব গুগল ম্যাপে লোকেশন দেখে নেয়। এখান থেকে হসপিটাল বহু দূরে, আর ঝিলের মাথা থেকে রক্ত ঝরছিল খুব। তাই সে কিছু না ভেবে ঝিলকে পাজা কোলে করে নিয়ে গ্রামের ভিতরে চলে আসে। গ্রামের দিকটাই রাত 9টা, মানে অনেক রাত্রি। অভিনব একটা বাড়ির কাছে গিয়ে নক করে। কয়েকবার নক করার পরই একজন মাঝবয়সী মহিলা দরজা খুলে দেন। অভিনবকে দেখে সামান্য চমকে ওঠেন। বিদেশিদের মতো দেখতে যুবক ছেলে তার বাড়িতে কি দরকারে আসতে পারে? ঘরে তার যুবতী মেয়েরা আছে। স্বামী মারা গেছেন কয়েক বছর হলো। অভিনব অনুনয়ের স্বরে বলে, মাফ করবেন এত রাতে ডিস্টার্ব করার জন্য। আমি খুব বিপদে পড়েছি, যদি সাহায্য করতেন। ভদ্র মহিলা গলা ছেড়ে বললেন। কি সাহায্য করতাম? অভিনব অন্ধকার থেকে একটু আলোর কাছে আসতেই মহিলার চোখ যায় অভিনবর কোলে থাকা ঝিলের দিকে। উনি উল্টো পাল্টা কিছু ভেবে চিৎকার করে ফেলেন। সঙ্গে সঙ্গে আশেপাশের বাসা থেকে লোকজন চলে আসেন। সবাই কানা ঘুষা শুরু করে দেয়। অভিনব ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থাকে, সেই দিকে পাত্তা দিল না। খানিকটা চিৎকার করেই বলল, আমার কথাটা শুনুন প্লিজ। মেয়েটা আঘাতপ্রাপ্ত, প্রাথমিক চিকিৎসার প্রয়োজন, না হলে কিছু হয়ে যেতে পারে। একজন লোক এগিয়ে আসেন। বোধহয় গ্রামের গণ্যমান্য ব্যক্তি হবেন। অভিনবকে ভালো করে দেখে রুষ্ট গলাতে বললেন। চলো আমার সাথে। ঝিলকে কোলে নিয়ে লোকটার পিছু পিছু চলল ও। দোতলা দালান বাড়ি, তবে ছোটখাটো দালান। লোকটা একটা ঘর দেখিয়ে দিল। অভিনব ঝিলকে নিয়ে বেডে শুইয়ে দেয়। তারপর ঝিলের দিকে এক পলক তাকিয়ে শান্ত স্বরে বলল, আঙ্কেল, তুলো আর একটু গরম পানি হবে? লোকটা ইশারা করে তার স্ত্রীকে গরম পানি আর তুলো আনতে পাঠালেন। অভিনব ঝিলের দিকে তাকিয়ে দেখল মেয়েটার কপালে আছড়ে পড়া চুলগুলো রক্তে লেপ্টে আছে। মুখটা শুষ্ক, সারা শরীর ঘামে একাকার। ভদ্রমহিলা গরম পানি আর তুলো এনে দিতেই অভিনব খুব যত্ন করে পরিষ্কার করে দিল। তবে ক্ষত স্থান থেকে রক্ত বের হতে লাগলো বিরতিহীন। অভিনবর কপালে সূক্ষ্ম ভাঁজের সৃষ্টি হলো। ভদ্রলোক গ্রামের হাতুড়ি ডক্টরকে খবর পাঠিয়েছেন। তিনি এসে ঝিলের মাথায় ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিলেন। ঝিলকে ইঞ্জেকশন পুশ করাতে তখন বেঘুরে ঘুমোচ্ছে ও। অভিনব ক্লান্ত নিঃশ্বাস ফেলে ভদ্রলোককে ধন্যবাদ জানালো। ভদ্রলোক কিছুক্ষণ ভ্রু কুঁচকে থেকে বললেন, আমার সাথে একটু বাইরে আসো। কিন্তু উনি। সমস্যা নেই, আমার স্ত্রী আছে এখানে। অভিনব গরম নিঃশ্বাস ফেলে ভদ্রলোকের সাথে বাইরে গেল। অভিনব লক্ষ্য করল ভদ্রলোকের মুখটা বেশ গম্ভীর। ভদ্রলোক গলা ছেড়ে প্রশ্ন ছুড়লেন, নাম কি তোমার? অভিনব সরকার, ইহান। বাসা? আমি ইউএসএ থেকে ট্যুরে বিডিতে এসেছি। ভদ্রলোক সামান্য অবাক হলেন। অবশ্য অভিনবকে দেখতে বিদেশিদের মতোই লাগে। দীর্ঘশ্বাস ফেলে ভদ্রলোক আবার বললেন, মেয়েটা তোমার কি হয়? আসলে আমি কুমিল্লা রোড দিয়ে ড্রাইভ করছিলাম, হঠাৎ করে মেয়েটা আমার গাড়ির কাছে এসে পড়ল। ভদ্রলোক নাকমুখ কুঁচকে নিলেন। অভিনবর কথা ঠিক ওনার পছন্দ হলো না। আর কোনো প্রশ্ন না করে উনি অভিনবকে ঘরে পাঠালেন। ওনার বাসার সম্মুখে অনেক লোকজন জড়ো হয়েছে। পুরো গ্রামে ছেয়ে গেছে একটা যুবক ছেলে যুবতী মেয়েকে কোলে নিয়ে গ্রামে ঢুকেছে। ভদ্রলোকের বাড়িতে গ্রামের কয়েকজন মুরব্বীরাও দেখা মিলল। তারা সবাই মিলে আলোচনা করলেন।
আশেপাশের সকলে নানা কথা বলছে। অবশ্য আজকাল ছেলে মেয়েদের বিশ্বাস করা যায় না। অভিনব ঝিলের পাশে বসে ফোন স্ক্রল করছে। এখানে নেটওয়ার্ক নেই। বিরক্ত হলো ও। ভদ্রলোক ঘরে ঢুকতেই অভিনব উঠে দাঁড়ালো। ভদ্রলোক কিছুটা বিব্রত বোধ করে শান্ত স্বরেই বলল, শোনো বাবা, আমরা জানি না কি সত্যি কি মিথ্যা, তবে গ্রামের কেউই যুবক যুবতীকে এইভাবে সহজভাবে নিতে পারছে না। কানাঘষা করছে নানান কথা। আমি তোমার পক্ষ নিয়েছিলাম, কিন্তু সবার যুক্তির কাছে আমাকে নত হতে হয়েছে। অভিনব কিছু বুঝে উঠতে পারল না। সব যেন ওর মাথার উপর দিয়ে গেল। অভিনব ধীর কণ্ঠে বলল, আঙ্কেল, ক্লিয়ার করে বলুন কি হয়েছে কি? ভদ্রলোক ফোঁস করে দম ফেললেন। কেন জানি অভিনবকে বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে খুব। অভিনবকে ইশারা করে বাইরে আসতে বললেন। অভিনব ভ্রুযুগল কুঞ্চিত করে বাইরে আসলো। আশেপাশে প্রচুর মানুষের ভিড়, যেন কোনো মেলার হাট বসেছে। কয়েকটা লোক বলছে, ওই যে পোলাটা আইছে, কি সুন্দর দেখতে। তবে সুন্দর পোলারাই এইসব আকাম কুকাম করে। অভিনব নাক মুখ কুঁচকে নিল। কি সব মুখের ভাষা। কয়েকজন লোক এসে অভিনবকে নানান প্রশ্ন করল। অভিনব যথাযথ উত্তর করল। একজন বৃদ্ধ লোক তো পানের পিক ফেলে বললেন, গ্রামের একটা নিয়ম আছে, তোমরা কথা কেউ বিশ্বাস করতেছো না। সবাই মায়াটার নামে কুকিচ্ছা করতেছে। আসলে অহন তো দেখা যায় যুবক যুবতীরা বাসা থেকে পালাই খারাপ কাজের সাথে যুক্ত হয়ে যায়। অহন তোমাকে বিশ্বাস করি কেমনে? তুমি তো আবার কইলা তুমি ওই দেশের মানুষ না, আর বিদেশ থেকে আসা অনেক পোলারা কুকাম করে। অহন আমরা সবাই একটা সিদ্ধান্ত নিচ্ছি। অভিনব মনোযোগ দিয়ে প্রতিটা কথা শুনল। ব্যগ্র কণ্ঠে বলল, দাদা, আমি তো সত্যি কথাই বলছি। আপনারা যেমন ভাবছেন তেমন কিছু না। আমি তো মনুষ্যতার খাতিরে মেয়েটাকে তুলে আনলাম। একজন মহিলা চাপা কণ্ঠে বললেন, ধরা পড়লে কত কথাই কয় সবাই। মাইয়াডা হয়তো যাইবার চাইছিল গা, তখনই কোনো দুর্ঘটনায় মাথা ব্যথা পাইছে। যা কিছু ঘটে তার কিছু তো বটে, তাই না? আন্টি, আমার কথা। সবাই মহিলার কথায় গলা খাকারি দিয়ে সায় দিল। মহিলা প্রশস্ত হাসলেন, যেন কোনো বিশ্ব জয় করেছেন। অভিনব বারবার একই কথা বলে যাচ্ছে, কিন্তু কেউ ওর কথা বিশ্বাস করছে না। ফোনের নেটওয়ার্কও নেই। বারবার বলার পরও কেউ কোনো কথা শুনল না। সবার মতে কলঙ্ক যা হবার তা হয়েছে। এখন বিয়ে দিয়ে দিলে গ্রামের কোনো ক্ষতি হবে না। বিয়ের কথাতে অভিনব চমকে তাকালো। উঁচু কণ্ঠে বলল, এভাবে আপনারা কারো বিয়ে দিতে পারেন না, এটা অন্যায়। অভিনবর কথায় কেউ পাত্তা না দিয়ে গ্রামের হুজুরকে ডাকলেন। হুজুর কাজীর কাজও করেন। ওনার কাছে কাগজপত্র সবই আছে। অভিনব বারবার বলল, একবার বোঝার চেষ্টা করুন, কিন্তু কেউ কোনো কথা শুনল না। ঘণ্টাখানেক বাদেই ঝিলের ঘুম ভাঙল। মাথা চেপে ধরে উঠে বসল। চোখ খুলতেই একগাদা মানুষকে দেখতে পেয়ে ভড়কে গেল। ভদ্রমহিলা আশ্বস্ত করে বললেন, ও ঠিক আছে। ঝিলের মাথার উপর দিয়ে সব যাচ্ছে। সবাই কি বলছে এসব? ওর বিয়ে? ফোনটা দৌড়ানোর সময় পড়ে গেছে। ব্যাগে শুধু নিজের কার্ডটা আছে, তবে কোনো নাম্বারও নেই। একই ঝামেলা হলো। ঝিলের সামনে অভিনবকে আনা হলো। অভিনবকে এক পলক দেখে অন্যদিকে তাকিয়ে রইল ঝিল। একে তো জ্ঞান হারানোর সময় দেখেছিল ও। কিছু বলার সুযোগ না দিয়েই ওদের বিয়েটা হয়ে গেল। সিনেমায় দেখেছিল এমন, কিন্তু ওর জীবনেই এসব ঘটে গেল। ঝিল মাথা নিচু করে খাপটি মেরে বসে আছে। ভয়ে একদম চুপসে গেছে। অভিনব হালকা কেশে ঝিলের মনোযোগ নিয়ে নিল। ঝিল মাথা উঁচু করে তাকালো। অভিনব লম্বা করে দম নিয়ে বলল, আপনাকে কিছু বলার ছিল। ঝিল শুকনো ঢোক গিলে বলল। অভিনব কিছু বলবে তার আগেই গলা উঁচিয়ে বলল, দেখুন, আপনি কে আমি জানি না, জানতেও চাই না। আমাকে সাহায্য করেছেন তার জন্য আমি সত্যি কৃতজ্ঞ। গ্রামের মানুষের উগ্র চিন্তাতে একটু আগে যা হয়ে গেল তা আমি মানি না। এখন আপনি যদি অধিকার নিয়ে আমার সাথে জোরাজুরি করতে চান, তাহলে আমি নিজেকে শেষ করে দিব। অভিনবর ভ্রুযুগল আড়াআড়ি হয়ে কুঁচকে গেল। বাংলার বহুল প্রচলিত সেই প্রবাদটা মনে পড়ে গেল। যার জন্য করি চুরি সেই বলে চোর। অভিনবর ভেতর থেকে কেবল দীর্ঘশ্বাস এলো। ঝিল বেডের কোণে গিয়ে জড়সড় হয়ে বসে আছে। ভয় পেয়েছে অনেকটা, তা মুখের ভাব দেখেই বোঝা যাচ্ছে। অভিনব লম্বা করে শ্বাস নিয়ে নিজেকে তথস্থ করে বলল,
আপনি ভয় পাবেন না, আমি তেমন কিছুই করব না। শুধুমাত্র কয়েকটা কথা জানার ছিল। আপনি আমার গাড়ির সামনে ওইভাবে দৌড়ে এসে পড়লেন কেন? অভিনবর কণ্ঠে ঝিল তাকালো। বিয়ের ঘণ্টা খানেক হলেও অভিনবকে ভালো করে দেখেনি ও। অভিনবর দিকে ভালো মতে তাকিয়ে পর্যবেক্ষণ করলো। লম্বাটে সুঠাম দেহের মানুষ অভিনব। ধূসর রঙের একটা শার্ট পরে আছে, সাথে সাদা কালো মিশ্রণের ব্লেজার। চুলগুলো সিল্কি, চোখের পাপড়ি ঘন, আর অতিরিক্ত ফর্সা চেহারায় বিদেশিদের মতো ভাব। অভিনব যদি বাংলাতে কথা না বলতো তাহলে কেউই বিশ্বাস করতো না যে এই ছেলেটা বাঙালি। দয়া করে আমাকে প্রথম থেকে শেষ অবধি সমস্তটা বলবেন। অভিনবর কথাতে ঝিল সামান্য চমকালো। মনকে শক্ত লম্বা করে দম নিয়ে বলল, আসলে আমার বাবা কাকারা আমার বিয়ে দিতে চাচ্ছিল, আর তাই আমি পালিয়ে এসেছি। চট্টগ্রাম যাচ্ছিলাম, ক্লান্ত থাকাতে বাসেই ঘুমিয়ে পড়েছিলাম। পানির ছিটেতে চোখ খুলে তাকাই আমি, তখন দেখি 3 জোড়া চোখ আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। ভয় পেয়ে যাই আমি, আশেপাশে কাউকে না দেখতে পেয়ে চেঁচিয়ে উঠি। লোকগুলো বিকৃতি হেসে আমার দিকে এগিয়ে আসে। জোড়াজুড়ি করার চেষ্টা করতেই সেফটি পিন দিয়ে আঘাত করি। লোকগুলোর হাত আলগা হতেই বাস থেকে নেমে যাই, কিন্তু একজন এসে ধরে ফেলে। হাঁটু দিয়ে ওই লোককে আঘাত করি, ব্যথায় লুটিয়ে পড়লেই দৌড়তে যাই, কিন্তু অন্য দুটো লোক আবার ধরে ফেলে। ধস্তাধস্তিতে ব্যাগ থেকে ফোনটা পড়ে যায়। কোনো মতে ওদের ধাক্কা মেরে পালিয়ে যাই আমি। কোনো দিকে না তাকে দৌড়তে থাকি, আর তখনই আপনি আমার গাড়ির সামনে এসে লুটিয়ে পড়েন। ঠিক মতো ব্রেক না কষলে এখন আপনি বেঁচে থাকতেন না। যাই হোক, যা হবার তা তো হয়ে গেছে। এখন আপনাকে ঠিকঠাক বাসাতে পৌঁছে দিতে পারলেই হয়। আপনি আমাকে ভয় পাবেন না, প্লিজ। অভিনবর কথাতে লজ্জা পেল ঝিল। অভিনবর মোলায়েম কণ্ঠের উত্তাল ফেলে বলল, বাসা কোথায় আপনার? মির্জাপুর। আচ্ছা, রেস্ট নিন। ঝিল কিছু বলল না, বেডের কোণেই গুটিসুটি মেরে বসে রইল। মাঝে মাঝে আর চোখে অভিনবকে দেখে যাচ্ছে। অভিনবর ভিতর থেকে উত্তপ্ত শ্বাস আসে শুধু। ভারী হয় ভেতর ঘর। মেয়েটা এতটাই ভয় পেয়েছে যে ওকে বাঁচালো তাকেই বিশ্বাস করতে পারছে না। অভিনব ফোন হাতে ব্যস্ত হয়ে পড়ল। নেটওয়ার্ক নেই। নেটওয়ার্কটা থাকলে এত কিছু হতো না। ব্যর্থ চেষ্টা শেষে অভিনব ঘুরে তাকালো। ঝিল এখনো গুটিসুটি মেরে আছে। দরজায় নখ পড়তেই অভিনব লম্বা করে শ্বাস নিয়ে নিজেকে পরিপাটি করে নিয়ে দরজা খুলে দিল। ভদ্রমহিলা মৃদু হেসে টেবিলে খাবার রেখে অভিনবকে বললেন, যা হবার তা হয়ে গেছে বাবা, মায়াডা ভয় পাইছে অনেক, বউডারে দেখা রাখো। অভিনব সম্মতি জানাতেই ভদ্রমহিলা চলে গেলেন। না চাইতেও মেয়েটি ওর বউ হয়ে গেছে। কি আশ্চর্য সত্য। দীর্ঘশ্বাস ফেলে এক প্লেট খাবার ঝিলের দিকে এগিয়ে দিয়ে বলল অভিনব। খাবারটা খেয়ে নিন। ঝিল অসম্মতি জানালো। অভিনব তপ্ত শ্বাস ফেলল আবার। মেয়েটাকে বাঁচানোর পরও মেয়েটা ওকে বিশ্বাস করে উঠতে পারল না। অভিনব গলা ঝেড়ে নরম গলায় বলল, আমাকে বিশ্বাস নাই বা করলেন, খাবারটা তো আন্টি দিয়ে গেলেন। উনি নিশ্চয়ই উল্টাপাল্টা কিছু মেশাননি। অভিনবর কথাতে লজ্জা পেল ঝিল। খাবারটা নিয়ে এক সাইড করে বসল। ওর আচরণে অভিনব অবাক হয়নি। আজকাল কাউকে বিশ্বাস করা ঠিক নয় যে, তো ভিতরটা লজ্জায় ফেলল ওকে। একটা অজানা মেয়ে ওর সম্পর্কে কি ভাবছে। পাশে তাকালো অভিনব। সন্ধ্যাতে খেয়েছে তাই তেমন খিদে নেই ওর। তবে ঝিল এখন গোগ্রাসে গিলতে লাগলো। অভিনবর ভিতর থেকে এক ফালি দীর্ঘশ্বাস বের হলো। এই পিচ্ছি মেয়েটা নাকি ওর বউ। কয়েক ঘন্টার দেখার পরই একটা নাবালিকা ওর বউ হয়ে গেল। মুখ ভর্তি তাচ্ছিল্য হাসল অভিনব। তার 27 বছরের দীর্ঘ জীবনে এমন ঘটনা কখনো ঘটেনি। ঘটার কথাও নয়। মানুষের বিয়ে হয় বা কতবার। তবে বলতেই হয় জীবন বৈচিত্র্যপূর্ণ। কখন কি হবে কেউ বলতে পারে না। ভোরের তীক্ষ্ণ আলো চিকচিক করছে। সূর্য যেন হেসে খেলে উঠছে। না হলে সকাল 6টা বাজতেই এমন রোদ উজ্জ্বল হওয়ার কথা না। জানালার গ্রিলে মাথা রেখে ঘুমিয়ে আছে ঝিল। ভোরের দিকে চোখটা লেগেছে ওর। অভিনব একটা চেয়ারে মাথা রেখে ঘুমিয়ে আছে। দরজায় একবার খটখট আওয়াজ হতেই অভিনবর ঘুম ভেঙে গেল। ওর ঘুম খুব আলগা। একজন ভ্রমণপ্রেমী হলে যা হয় আর কি। অভিনব ঝিলের দিকে এক পলক তাকিয়ে আড়ামোড়া ভেঙে দরজা খুলে দিল। ভদ্রমহিলা প্রশস্ত হেসে বললেন, নাস্তা খাইতে আসো বাবা।
অভিনব মাথা ঝাঁকালো, কিন্তু ঝিলকে ডাকবে নাকি ডাকবে না সেটা নিয়ে বিপাকে পড়েছে। যে হারে চমকে ওঠে মনে হয় গায়ে আঘাতই করে দিবে। কোটটা চেয়ার থেকে নিয়ে গায়ে চড়িয়ে নিল। ঝিলের থেকে খানিকটা দূরত্ব রেখেই ডাকতে লাগলো। মিস ঝিল, সকাল হয়ে গেছে, উঠে পড়ুন। আরও কয়েকবার ডাকার পরও ঝিল উঠল না। গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে ও। উপায় না পেয়ে অভিনব ঝিলের বাহুতে হালকা হাতে ধাক্কা দিল। ঝিল পিটপিট করে তাকাতে তাকাতে বলল, ভাইয়া পাপা কতবার বলেছে আমি ঘুমোলে তোমরা কেউ আমাকে ডাকবে না। অভিনবর উজ্জ্বল চোখদ্বয় কুঁচকে গেল। নিজের মস্তিষ্ককে ঠান্ডা করে আবার ডাকল। মিস ঝিল, আমি অভিনব বলছি। অভিনব কথাটা ঝিলের কানে পৌঁছতেই ধুরমুড়িয়ে উঠল ঝিল। ভয়ার্থ কণ্ঠের সাথে স্পষ্ট রাগ নিয়ে বলল, আপনি আপনি আমার কাছে আসছেন কেন? আমি কিন্তু নিজেকে শেষ করে দিব। ঝিলের কথাতে অভিনব বোকা মনে গেল। কি বলছে কি মেয়েটা? ঝিল নিজেকে ঠিক করতে ব্যস্ত। অভিনব ফোঁস করে শ্বাস ফেলে বলল, আপনি প্লিজ ভয় পাবেন না। সকাল হয়ে গেছে তাই ডেকে তুললাম। আন্টি নাস্তা করার জন্য ডাকছেন। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসুন, আমাদের বেরোতে হবে। ঝিল কোনো কথা বলল না, তবে স্বস্তির নিঃশ্বাস ফেলল যা অভিনব স্পষ্ট দেখতে পেল। মাথাটা সামান্য নিচু করে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। মনস্থির করলো বাসায় গিয়ে আজ তুলকালাম করবে। ওর বিয়ের ভূতটা সবার মাথা থেকে বের করেই ছাড়বে। নাস্তা খেয়ে সবাইকে বিদায় জানিয়ে বের হচ্ছিল অভিনব আর ঝিল। ভদ্রমহিলা এগিয়ে এসে অভিনব আর ঝিলকে দোয়া করলেন। ঝিল আলতো হেসে কৃতজ্ঞতা জানালো। ভদ্রলোক ওদের কিছুটা এগিয়ে দিয়ে গেলেন। কৃষ্মাটির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ওরা। পাখির গুঞ্জন শোনা যাচ্ছে। ঝিলের মনটা মুহূর্তেই ভালো হয়ে গেল। বরাবরই প্রকৃতির প্রতি ঝোঁক বেশি ওর। কিছু দূর হেঁটে আসতেই একটা চায়ের দোকান দেখতে পেল। অভিনব গলা ঝেড়ে বলল, চা খাবেন? ঝিল ফুরফুরে মেজাজে মাথা ছাকালো। একটা বেঞ্চিতে বসলো ওরা। দোকানদার দুটো চা দিয়ে গেলেন। মাটির খোড়ায় চুমুক দিতেই শরীরে অদ্ভুতভাবে শিহরণ জেগে উঠল। এই গরমের মাঝেও চাটা এত ভালো লাগবে তা ভাবতে পারেনি অভিনব। শুনেছিল কুমিল্লা নাকি রসমালাইয়ের জন্য বিখ্যাত। এর আগেও দুবার বিডিতে আসা হয়েছে, তবে কুমিল্লার রসমালাই খাওয়া হয়নি। কিন্তু এবার খাবে বলে ঠিক করলো। এক হাতে চায়ের খোড়া আর অন্য হাতে ফোন নিয়ে ব্যস্ত অভিনব। চা খেতে খেতে আর চোখে তাকাচ্ছে ঝিল। কিছুটা রোদ্দুর এসে অভিনবর মুখে পড়েছে যার দরুন মুখটা ছিকছিক করছে। ঝিল স্বীয় চোখ সরিয়ে নিল। অভিনব নেটওয়ার্ক পাওয়ার চেষ্টা করছে, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে। দোকানদার বেশ অনেকক্ষণ ধরেই পর্যবেক্ষণ করছিল অভিনবকে। বিদেশিদের মতো দেখতে বলেই হয়তো। অভিনবর চোখে মুখে বিরক্তির ছাপ দেখেই দোকানদার প্রশ্ন ছুড়ল। স্যার, কিছু খুঁজতেছেন মনে হয়। অভিনব ফোনে দৃষ্টি রেখেই বলল, নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, কাল রাত থেকেই চেষ্টা করে যাচ্ছি। দোকানদার স্মিত হেসে বললেন, পাইবেন কেমনে? দুদিন আগের বৃষ্টিতে টাওয়ারের সমস্যা হয়েছে। টাওয়ার অফিসে খবর পাঠাইছে, কিন্তু কোনো কামই হয় নাই। অভিনব ভ্রু কুঁচকে তাকালো। বিডিতে এখনো এইরকম সমস্যা আছে ভাবতে পারেনি ও। চা খেয়ে বিল দিয়ে পাশে তাকাতেই অবাক হলো। একটু আগেও ঝিল তো তার পাশেই ছিল, কিন্তু এখন নেই। অভিনব দ্রুত উঠে গিয়ে চারপাশে চোখ বুলালো, কিন্তু ঝিলকে দেখতে পেল না। চিৎকার করে ডাকতে লাগলো, মিস ঝিল, কোথায় আপনি? ঝিলের সাড়া পাওয়া যাচ্ছে না। কোনো ছবিও নেই যে আশেপাশের কাউকে দেখাবে। অভিনব ব্যস্ততার সাথে চারপাশের পাগলের মতো খুঁজতে লাগলো। বরাবরই ও ওর রেসপন্সিবিলিটি খুব সুন্দর করে কমপ্লিট করে। মেয়েটার যদি কিছু হয়ে যায় ভাবতেই অভিনবর মাথা নষ্ট হয়ে যাচ্ছে। পাশেই নদী। অভিনব নদীর ধার ধরে চিৎকার করতে লাগলো। কিছু দূর যেতেই চোখ দুটো শান্ত হয়ে গেল, কিন্তু মুহূর্তেই প্রচণ্ড রাগ হলো ওর। একটা ঝোপের কাছে দাঁড়িয়ে কি যেন করছে ঝিল। ব্যস্ত পায়ে হেঁটে ঝিলকে এক ধমক দিয়ে বলল, আপনার কোনো ধারণা আছে? কোনো জ্ঞানই নেই দেখছি। আমাকে না বলে এখানে চলে এসেছেন। আমার মাথায় কত রকমের চিন্তা হচ্ছিল। ঝিলের মুখটা ছোট হয়ে গেল। সামান্য রাগ নিয়ে বলল, আপনার কোনো ধারণা আছে আপনি আবার কত বড় ক্ষতি করে দিলেন? অভিনব ভ্যাবলার মতো তাকিয়ে রইল। কাল রাত থেকে সাহায্য করে যাচ্ছে ও, আর এই মেয়ে বলে কি? কোমরে হাত গুজে দিয়ে মুখে বিরক্তি ফুটিয়ে শুধালো। আমি আপনার কি ক্ষতি করলাম? ঝিল নাক টেনে বলল, আপনার জন্য প্রজাপতিটা চলে গেছে। এমনভাবে ধমক দিয়েছেন যে ও চলে গেল।
সেই কখন থেকে ফলো করে আসলাম, আর আপনি কি না? ঝিলকে থামিয়ে দিয়ে অভিনব বলল, ওয়েট ওয়েট, তার মানে আপনি একটা প্রজাপতির পেছনে পেছনে এখানে চলে এসেছেন? মাই গড, আপনার দেখছি কোনো ম্যানার্সই নেই। ঝিল মুখটা বাঁকিয়ে নিল। অভিনব লম্বা দম ফেলে বলল, কাম উইথ মি, এমনিতে অনেকটা লেট করিয়েছেন। ঝিল বিড়বিড় করতে করতে অভিনবর সাথে গেল। অভিনব সামান্য চিন্তায় পড়ে গেছে। কাল রাতে গাড়িটা ফেলেই চলে এসেছিল। কে জানে গাড়িটা আছে নাকি নেই। তপ্ত শ্বাস ফেলল। ফোনটাও এখন কাজে আসবে না। কাঁচা রাস্তা পেরিয়ে বড় সড়কে চলে এসেছে ওরা। নদীর ধার থেকে এখনো অবধি একটা কথাও বলেনি কেউ। অভিনব প্রকৃতিপ্রেমী হওয়াতে চারপাশে চোখ বুলোচ্ছে। আর ঝিল একটা চকোলেট খাচ্ছে। গাড়ির কাছে আসতেই দেখলো মানুষের লম্বা ভিড় লেগে গেছে। অভিনব একটু উঁচু গলাতে বলল, আপনারা একটু সাইড হন প্লিজ, এটা আমার গাড়ি। কালকে একটা বিপদে পড়ে গাড়ি এখানে রেখে গ্রামে চলে গিয়েছিলাম। অভিনবর কণ্ঠে সবাই একযোগে তাকালো। গ্রামের কয়েকজনও আছে বোধহয়। তারা কানাঘুষো করতে লাগলো, এরাই বোধহয় যাদের কাল সবাই ধরে বিয়ে দিয়েছে। কেউ কেউ কটু উক্তিও করলো। অভিনব সরু চোখে তাকালো। এদের মানসিকতার প্রশংসা না করে থাকা যায় না। মানুষ মানুষকে সাহায্যও করতে পারবে না। কেউ কেউ বাজে নজরে ঝিলের দিকে তাকাচ্ছে। ঝিল চকোলেট খেতে ব্যস্ত। হঠাৎই অভিনবর চোখে মুখে রাগ ফুটে উঠল। আজকের যুগে এসেও মানুষ খারাপ দৃষ্টি ছাড়ছে না, হয়তো কোনোদিনও ছাড়বে না। ঝিলের হাতটা শক্ত করে ধরল অভিনব। ঝিলের হাতে থাকা চকোলেটটা পড়ে গেল নিচে। বিরক্তিতে ভরে উঠল ওর মুখ। ঝিলকে এক প্রকার টেনেই গাড়িতে বসালো ও। গাড়ির স্টিয়ারিংয়ে হাত দিয়ে ধোয়া উঠিয়ে গাড়ি নিয়ে চলে গেল অভিনব। অভিনবর দিকে রাগী চোখে তাকিয়ে আছে ঝিল। অভিনবর চোয়াল শক্ত হয়ে গেছে। বাজে মানুষগুলোর বাজে দৃষ্টি ঝিলকে অবলোকন করছিল। আর এই মেয়েটা নাকি বাচ্চাদের মতো চকলেট খাওয়ায় ব্যস্ত। কড়া কণ্ঠে ঝিল বলল, আমাকে টাচ করতে বারণ করেছিলাম না? টাচ করলেন কেন আমায়? আমার চকলেটটাও ফেলে দিলেন। একটা মাত্রই চকলেট ছিল আমার। অভিনবর কোনো প্রতিক্রিয়া না পেয়ে ঝিল রেগে গেল। ক্রোধ মেশানো কণ্ঠে গড়গড় করে বলল, সাহায্য করেছেন বলে এমন নয় মাথা কিনে নিয়েছেন। আপনি আমার চকলেটটা ফেলে দিলেন, আবার তখন প্রজাপতিটাকে উড়িয়ে দিলেন। কত সুন্দর ধূসর রঙের প্রজাপতি ছিল, এই যে আপনার ধূসর শার্টের থেকেও অনেক সুন্দর। অভিনবর বিরক্ত হতে লাগলো। এই মেয়েটা প্রচুর কথা বলছে। কাল রাতে তো একটা রাও ফুটছিল না মুখ দিয়ে। ঝিল বকবক করে অভিযোগ করেই যাচ্ছে। অভিনব হঠাৎ করেই ব্রেক কষল। হঠাৎ এত জোরে ব্রেক কষাতে ঝুঁকে গিয়ে পড়ল ঝিল। একটুর জন্য মাথায় লাগেনি। অভিনব গাড়ি থেকে নেমে গেল। ঝিল ভ্রু কুঁচকে নিল। আশেপাশে তাকিয়ে দেখল নির্জন ফাঁকা রাস্তা। ঝিল ফাঁকা ঢোক গিলল। অভিনব সম্পর্কে নানা ভাবনা ফুটে উঠল মুখশ্রীতে। ব্যাগ থেকে একটা সেফটি পিন বের করে রাখলো। কাছে আসতে চাইলেই পেটে ঢুকিয়ে পালাবে। 1 মিনিট পরে অভিনব আসলো। গাড়ির দরজা খুলে সামনে হাত বাড়াতেই অভিনবর হাতে ঝিল সূচ ফুটিয়ে দিল। অভিনব ব্যথা পেয়ে হালকা আহ করে উঠল। ঝিল গাড়ি থেকে নেমে পালাতে শুরু করেছে। অভিনব হাত চেপে ধরে ঝিলের পেছনে দৌড়তে লাগলো। অভিনবকে দৌড়তে দেখে ঝিলের আত্মা কেঁপে উঠল। মুহূর্তেই ঝিলকে ধরে ফেলল অভিনব। ঝিল নিজেকে ছাড়াতে চেষ্টা করলো। সেফটি পিনটাও নেই সাথে। এখন কি হবে? ঝিলকে টানতে টানতে গাড়ির কাছে এনে ছেড়ে দিল অভিনব। চোখে মুখে অসম্ভব রাগ ফুটে উঠেছে। ঝিলের হাতটা জোরে চেপে ধরাতে লাল হয়ে গেছে। অভিনব ধমকে বলল, স্টুপিড গার্ল, এভাবে দৌড়াচ্ছিলেন কেন? আর আমার হাতে পিন পুশি বা করলেন কেন? ঝিল একটু দূরে সরে বলল, দেখুন, আপনি আমার সাথে উল্টাপাল্টা কিছু করতে চাইলে আমি রাস্তার ধার থেকে লাফিয়ে মরে যাব। অভিনব নাক মুখ কুঁচকে বলল, হোয়াট? আপনার মাথা ঠিক আছে? আপনি এখন আমাকে অবিশ্বাস করছেন? হোয়াট আ জোক! আমি আপনাকে বাঁচালাম আর সেই আপনি? তাচ্ছিল্য হাসল অভিনব। ঝিল সামান্য ভরকে গিয়ে বলল, আপনি তো তখন আমার দিকে হাত বাড়াচ্ছিলেন। অভিনব মুখ গোমরা করে বলল। আপনি না দেখে একটা বাজে কাজ করে ফেললেন। ঝিল প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে রইল। অভিনব কোর্টের পকেট থেকে একটা ছোট বক্স বের করে বলল। এই যে এটা দেওয়ার জন্যই আপনার দিকে হাত বাড়িয়েছিলাম। ঝিল অবাক চোখে তাকিয়ে বলল, এটা কি? চকলেট। চকলেট? তখন থেকে আপনি যেভাবে আমাকে চকলেট নিয়ে অভিযোগ করছিলেন, তাই আমার গাড়ির ডিকি খুলে চকলেট নিয়ে আসলাম।
আমার কাছে কয়েকটা চকলেট ছিল, মূলত বিডির বাচ্চাদের জন্যই নিয়ে এসেছিলাম। আর ভাগ্যক্রমে আমার সাথে একজন বাচ্চা পেয়ে গেলাম। নিন আপনার চকলেট। শেষের কথাগুলো অভিনব রসিকতার ছলেই বলল। ঝিল লজ্জা পেয়ে গেল তাতে, অনুনয়ের স্বরে বলল, সরি। ফর্মালিটিস করতে হবে না, যা হবার তা হয়ে গেছে। এখন চকলেটটা নিয়ে তাড়াতাড়ি গাড়িতে আসুন। ঝিল মাথা নিচু করে চকোলেটটা নিল, তারপর গাড়িতে উঠে বসলো। গাড়ি স্টার্ট দিতেই শা শা করে বাতাস এসে এলোমেলো করে দিল ঝিলের চুল। অভিনব এক পলক তাকিয়ে হাসল। যদিও বা বালিকা মেয়ে, তবুও বাচ্চা নয় ঝিল। বলাই বাহুল্য, চকোলেটের প্রতি ঝোঁক দেখে মনে হয় 6 বছরের কোনো বাচ্চা। চকোলেটের বক্সটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে ঝিল। চকোলেটটা বেশ দামি, তবে এই চকোলেটটা কখনো খায়নি ও। ওর বাবা কাকারা বিভিন্ন দেশ থেকে চকোলেট এনে দেয় ওকে, কিন্তু এটা কখনো এনে দেয়নি। এই নিয়ে ও মনে মনে অভিযোগ কষল ও। বাসায় গিয়ে সবাইকে অভিযোগ করবে কেন এই রকম চকোলেট ওকে এনে দেয়নি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে চকোলেট বক্সটা খুলল ও। চকোলেটটা দেখেই চোখ দুটো গোল গোল হয়ে গেল। এত এত শেপের চকোলেট খেয়েছে ও, কিন্তু রোজ শেপের চকোলেট খায়নি কখনোই। আনমনেই অভিনবকে প্রশ্ন করে ফেলল। এই চকলেটটা খুব রেয়ার না? অভিনব স্টিয়ারিংয়ে হাত রেখেই বলল, তবে এটা খুব ভালো। সব থেকে বেনিফিট লো ফ্যাট এটাতে। মাঝে মাঝে আমিও খেতাম একটা, তবে আজকাল খাওয়া হচ্ছে না। অভিনবের উত্তরে আর কিছু বলল না ঝিল। চকোলেটটার কোনো কোণা মুখে দিতেই সারা শরীরে শিরশির করে উঠল। ঠান্ডা ঠান্ডা একটা লেয়ার ভেতরে। চকোলেটটা খেতে অসাধারণ লাগছে। 150 গ্রামের চকোলেটটা নিমেষেই শেষ করে ফেলল ও। অভিনব সেদিকে তাকালোও না। ওর দায়িত্ব এখন মেয়েটাকে সেফলি পৌঁছে দেওয়া। কুমিল্লা সদরে এসে গাড়ি থামালো অভিনব। ঝিল গাড়ির জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে উপভোগ করছে সব। ব্রেক কষাতে ঘুরে তাকালো অভিনব, হালকাভাবে বলল, গাড়িতে থাকুন আপনি, আমি এই স্টোর থেকে রসমালাই নিয়ে আসছি। এখানে রসমালাই নাকি বিখ্যাত। ঝিল হালকা হেসে সম্মতি জানালো। কাল রাতে যখন বাস থেকে নেমে দৌড়চ্ছিল, তখন ভেবেছিল ওর ক্ষতি হয়ে যাবে। এবার থেকে সব ধরনের সেফটি শিখে রাখবে। বছরে কতবার বাসা থেকে পালাতে হবে কে জানে। এর আগেও 3 বার পালিয়েছে। তপ্তশ্বাস ফেলল মেয়েটি। কথাই আছে, অতিরিক্ত ভালোবাসা ঠিক না। ঝিল হাড়ে হাড়ে টের পাচ্ছে পরিবারের অতিরিক্ত ভালোবাসা। এবার যদি মাসখানেকের মাঝে কেউ বিয়ের কথা বলে তো ঘরে নিজেকে বন্দি করে রাখবে। আপনার পুরো নামটা জানা হলো না মিস ঝিল। সামনের দিকে দৃষ্টি নিক্ষেপ করেই বলল অভিনব। ঝিল লম্বা শ্বাস ফেলে বলল, অহনা মির্জা ঝিল। ও, কোন ক্লাসে পড়ছেন? এইচএসসি পরীক্ষা দিয়েছি। অভিনব আর কিছু বলল না। গুগল ম্যাপে লোকেশন দেখে নিল। এখন ওরা গুলশানের রাস্তাতে। মির্জাপুর যেতে আরও বেশ অনেকক্ষণ সময় লাগবে। যে পরিমাণ জ্যাম লেগেছে না জানি কত সময় লাগে। ঝিল ঘামছে খুব। রোদ পড়েছে প্রচুর, তার উপর জ্যামে আটকে আছে। এসিটা অফ করা। ঝিল মুখ ফুটে কিছু বলতেও পারছে না। অভিনব বারবার ঘড়ি দেখছে। নরম শ্বাস ফেলে বলল, গরম লাগছে বলতেই পারতেন। ঝিল আমতা আমতা করতে লাগলো। অভিনব কিছু না বলে এসি অন করে দিল। মুহূর্তেই পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। লম্বা করে শ্বাস নিল ঝিল। গাড়ি চলছে নিচু গতিতে। বড় বড় দালান পেরিয়ে খানিকটা গাছপালা দেখা যাচ্ছে। এই তো মির্জাপুর। ঝিল যেন প্রাণ ফিরে পেল। নিজ জন্মস্থানটাকে এত সুন্দর লাগছে কেন? হয়তো এত বড় বিপদ থেকে বেঁচে ফিরেছে তাই। প্রশস্ত হাসল ঝিল। অভিনব গলা ঝেড়ে বলল, কোন দিকে যাব? সোজা গিয়ে ডান দিকে সরু রাস্তার পাশে নামলেই হবে। অভিনব গাড়ি ঘুরিয়ে সেদিকে নিয়ে গেল। সরু রাস্তা বরাবর বিশাল বড় সাদা রঙের একটি বাড়ি দেখা যাচ্ছে। অভিনব সরু রাস্তা বরাবর গাড়ি থামালো। ঝিল প্রশস্ত হেসে বলল, আমার বাড়ি এসে গেছে। ঝিল গাড়ি থেকে নেমে চলে গেল। অভিনব বোকা বনে গেল। মেয়েটা একটু ধন্যবাদও বলল না। এতটা অকৃতজ্ঞতা আশাও করেনি ও। হালকা হাসলো অভিনব। সরু রাস্তাটা দিয়ে দৌড়ে যাচ্ছে ঝিল। চারিদিকে লাগানো রেইন ট্রি, তালগাছ, ইউক্যালিপটাস আর সুপুরি গাছ। দেখে খুব ভালো লাগলো ওর। ঝিল গেট দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করতেই অভিনব গাড়ি ঘুরিয়ে নিল। সে তার রেসপন্সিবিলিটি সঠিকভাবে পালন করতে পেরেছে, এটাই যা। দুজনে দুই দিকে ছুটে চলেছে। বাড়ছে দূরত্ব, অথচ দুজনের মাঝে যে পবিত্র বিয়ে নামক বন্ধন সৃষ্টি হয়েছে তা কারোরই মনে রইল না। আচ্ছা,
ওদের কি আর কখনো দেখা হবে, নাকি কয়েক ঘন্টার সম্পর্কের এখানেই ইতি টানা হবে? ভাগ্য বড় বিচিত্র, এক ঝটকায় পুরো জীবনই বদলে দেয় কিংবা দেওয়ার ক্ষমতা রাখে। ঝিল ডিভাইনে পা উঠিয়ে বসে আছে, আর তারই দুপাশে বসে আছে ওর বাবা আর 2 কাকা, আর সামনে দাঁড়িয়ে আছে ওর 5 ভাই। সবাই ঝিলের দিকে ঝুঁকে আছে। মেয়েটা কোনো কথাই বলছে না, শুধু রাগে ফুঁসছে। বেশ কিছুক্ষণ পর ঝিল ঠোঁটটা গোল করে বলল,